এসআইআর প্রক্রিয়ায় কোনো গলদ নেই তো, নাকি বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে? এই অভিযোগই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এইবার এই অভিযোগ করছেন মির্জাফরের বংশধর। এসআইআর এর বিবেচনাধীন তালিকা, অ্যাডজুডিকেটেড তালিকা থেকে তাদের পরিবারের 150 জন সদস্যের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা দিয়েছে না, আমরা কোনদিন দিয়েছে না, নিজে সবজি হয়েছে, কাউকে হাত পেতেছে না, কিন্তু আমাদের সঙ্গে এই ভোট নিয়ে খেলা হচ্ছে, তার মানেটা কি? তাহলে কি এটা একেবারে কৌশল, রাজনীতির কৌশল, নাকি এসআইআর এর ব্যর্থতা? একদিকে পাকিস্তানের প্রলোভন, অন্যদিকে 3 দিন পাকিস্তানের মধ্যে ছিল এই মুর্শিদাবাদ। তারপর এই মির্জাফরের পরিবারের লড়াইয়ে পশ্চিমবঙ্গে ফিরেছে মুর্শিদাবাদ। সেই ইতিহাস ভুলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া কি রাজনৈতিক কৌশল? কি বলছে মির্জাফরের পরিবাররা? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো রীতিমতো আশ্চর্যের। আমরা ইতিহাস পড়েছি, ইতিহাসে মির্জাফরও পড়েছি, সিরাজউদ্দৌলা বা মির্জাফরের সেই ইতিহাস পড়ে আমরা ডিগ্রি অর্জন করেছি। সেই ইতিহাসের সাক্ষী থাকা মির্জাফরের বংশধর এখনো মুর্শিদাবাদে রয়েছে। সেই বংশধরদের মধ্যে প্রায় 150 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এসআইআর এর তালিকা থেকে। এসআইআর এ যে বিবেচনাধীন তালিকা ছিল সেই 60 লক্ষের মধ্যে তারাও ছিলেন, এবং তেনাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে তালিকা থেকে, এই অভিযোগ উঠে আসছে। এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, বেছে বেছে মুসলিমদের নাম বা একটা সম্প্রদায়ের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা অবশ্য বুঝতে বাকি রাখেনি যে সম্প্রদায়টা কারা। মুসলিমদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে আমরা বারবার করে বলেছি। তাই মুসলিম ভোটে কি ফ্যাক্টর? এইবার ইতিহাসের সাক্ষী থাকা মির্জাফরের পরিবারের 150 জনকে বাদ দিয়ে দেওয়া হলো। তথ্য বলছে যে 60 লক্ষ বিবেচনাধীন তালিকা ছিল, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বিবেচনাধীন করে রাখা হয়েছিল। তা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সেই মামলায় বেশ কিছু ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সওয়াল করেন। এরপর 705 জন বিচারক, জুডিশিয়াল অফিসারদের দ্বারা এই বিবেচনাধীনদের তালিকা বা বিবেচনাধীনদের তরফ থেকে যে নথি, সেই নথি যাচাইকরণের কাজ শুরু হয়। সেক্ষেত্রে এখনো অবধি গতকালকের তথ্য অনুযায়ী 52 লক্ষ নাম সেই বিবেচনাধীন তালিকা থেকে বিবেচনা সম্পন্ন হয়ে গেছে। তার মধ্যে থেকে প্রায় 22 লক্ষ নাম বাদ দিয়েছে, অর্থাৎ যে বাদ বাকি 30 লক্ষ তারা ঠাঁই পেয়েছে। এবং এই 22 লক্ষ বাদ যাওয়ার মধ্যে এই নামগুলো রয়েছে যারা কিনা এখনো অবধি এই মির্জাফরের বংশধরদের বলে উল্লেখ করা হচ্ছে। সেক্ষেত্রে কিভাবে এটা সম্ভব হয়েছে সেইটাই একটু জানার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা একটু দেখাবো যে ছোটে নবাব, আমি শুরুতেই যদি বলি, সেক্ষেত্রে মির্জাফরের 15তম উত্তম পুরুষ ছোটে নবাব অর্থাৎ সৈয়দ মুহাম্মদ রেজা আলী মির্জা, এই ছোটে নবাব তার ছেলে, ইতিমধ্যে আমি জানি যেটা মুর্শিদাবাদের একজন কাউন্সিলর, অর্থাৎ তার পুত্র সৈয়দ মোহাম্মদ ফাহিম আলী মির্জা, তাদের নাম বাদ দিয়েছে। তার পরিবারের 150 জন সদস্যের নাম বাদ দিয়েছে। এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেদিন থেকে এসআইআর ঘোষণা করেছে, আমি এই পরিচয় ছাড়া আমার একটা পরিচয় আছে। আমি আমার ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি। সাধারণ মানুষ যারা আছে আমার এই ওয়ার্ডে বসবাস করে, তাদের অধিকাংশরই যাদের নাম এসআইআর তারা সাবমিট করেছিল ডকুমেন্টসগুলো, অধিকাংশ নাম এডুকেশনে ছিল। তারপর গত 2 দিন আগে আমরা দেখলাম যে একটা সাপ্লিমেন্টারি লিস্ট আছে, যেখানে যারা আন্ডার এডুকেশন ছিলেন তাদের মধ্যে থেকে 90% ভোটার্সকে ডিলিট করে দেওয়া হয়, এবং আমার নাম ডিলিট হয়, আমার বাবার নাম ডিলিট হয়। এই ছোটে নবাব, তার বয়স 80 বছর। তথ্য বলছে, তিনি নিজেও বলছেন যে তাকে ডাকা হয়েছিল, তিনি কাগজ দিয়েছেন, তা সত্ত্বেও তার নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলছেন যে ইতিহাস আমাদের এই ইতিহাস পড়ে ডিগ্রি অর্জন করে পশ্চিমবঙ্গের মানুষ। সেক্ষেত্রে আমাদের ইতিহাসটা মুছে দেওয়ার চেষ্টা চলছে না তো? আমাদের ইতিহাস মুছে দিয়ে আমাদেরকে বাংলাদেশি বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা চলছে না তো? এই প্রশ্ন তুলছেন তিনি, 80 বছর বয়স্ক। আমি নিজে গ্র্যান্ডসন 9 বছরে, আমি পুজোতে যা অঞ্জলি করি, পুজোতে আমি ভিজা কাটি। হ্যাঁ, এই যে আমাদের ভালোবাসা, এই যে হারমোনি পিস, আমরা নিয়ে চলছি, আপনারা নিয়ে চলছেন। তো এই যে আমাদের সঙ্গে এরকম করে ব্যবহারটা হলো ইলেকশনে নিয়ে,
এটা খুব দুঃখজনক ব্যাপার কি আমার বয়স 61 হয়ে গেলো, চিরকাল ভোট দিয়ে আসলাম, আমি দাবি করি আমি ইন্ডিয়ান নাগরিক, আমি ইন্ডিয়ান সিটিজেন। সেই জন্যই বারবার করে কমিশনের বিরুদ্ধে প্রশ্ন উঠছে বা বিরোধী দল যারা রয়েছে তারা প্রশ্ন তুলছে যে এক্ষেত্রে এসআইআর করে কোনো রাজনৈতিক টার্গেট বেছে নেওয়া হচ্ছে। এই প্রশ্ন কিন্তু উঠছে, এর আগেও উঠেছে, তা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে। এইবার আমি বলবো যে এই যে ছোট নবাব অর্থাৎ পরিচিত সৈয়দ মোহাম্মদ আলী মির্জা, তিনি কিন্তু বেশ কিছু কথাও বলেছেন। তথ্য বলছে 1947 সালে যখন স্বাধীন হয় দেশ, বা যখন ভারতবর্ষ স্বাধীন হয়, ঠিক তখন পাকিস্তান থেকে তাদেরকে পাকিস্তানে যোগ দেওয়ার আহ্বান করা হয়েছিল এবং সেক্ষেত্রে তারা যোগ দেয়নি। তার কারণ তাদের যে পূর্বপুরুষের কবর এই মুর্শিদাবাদে রয়েছে সেটা ভারতবর্ষের অন্তর্গত, তারা চাননি পাকিস্তানে অন্তর্ভুক্ত হতে। সেক্ষেত্রে এই ইস্কান্দার আলী মির্জা, তিনি পাকিস্তানের চতুর্থ শেষ গভর্নর জেনারেল এবং প্রেসিডেন্ট ছিলেন, তিনি চলে গিয়েছিলেন পাকিস্তানে। এক্ষেত্রে আমি বলবো 3 দিন এই মুর্শিদাবাদ কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। মুর্শিদাবাদ 3 দিন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল এবং অর্থাৎ তৎকালীন বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল, মানে তৎকালীন পাকিস্তান এবং এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল। সেক্ষেত্রে খুলনার বিনিময়ে, খুলনা জেলার বিনিময়ে, এবং সেই লড়াইটা এই মির্জাফরদের বংশধররাই লড়েছিলেন বলে এখনকার যে সূত্র মারফত খবর, এবং সেটা বলছেন কে? সেটা বলছেন তৎকালীন এই মুহূর্তের কাউন্সিলর এবং 16তম উত্তম পুরুষ যারা, এবং তার নাম ফাহিম আলী মির্জা, যিনি কিনা সৈয়দ মোহাম্মদ ফাহিম আলী মির্জা, যিনি কিনা ছোট নবাবের পুত্র। 1947 একটা ঘটনা ঘটলো যে মুসলিম মেজরিটি যে এলাকাগুলো আছে সেগুলো নাকি পাকিস্তানের সঙ্গে যোগ হবে, হলেও সেটা তখন মুর্শিদাবাদ তখনও মুসলিম মেজরিটি ছিল। এখানে মুর্শিদাবাদটাকে তুলে তখনকার ইস্ট পাকিস্তান, বর্তমান যেটা বাংলাদেশ, সেখানে অ্যাড করে দেওয়া হবে। কিন্তু তখনকার সিটিং নবাব বাহাদুর, তিনি ছিলেন স্যার সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, উনি এই প্রস্তাবটা গ্রহণ করেননি। উনি বললেন না, আমার বাবা, আমার মা, আমার 14 পুরুষ এই মাটিতে মরে, এই মাটিতে খাক হয়েছে, এই মাটিতে মাটি হয়েছে, আমি ওই মাটিতে থাকবো। উনি নিজের প্রতিষ্ঠায়, নিজের এফার্টে খুলনাকে দিয়ে আবার এই মুর্শিদাবাদ শহরটাকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করে, সেটা আবার ভারতের মধ্যে অ্যাড হয়। এবং সেই লড়াইয়ের জন্যই আজ পশ্চিমবঙ্গের অন্তর্গত বা ভারতবর্ষের অন্তর্গত মুর্শিদাবাদ ঐতিহাসিক রাজ্য, ঐতিহাসিক দেশ। এবং তার পাশাপাশি এবং এই ঐতিহাসিক মুর্শিদাবাদে তিনি এটাও জানাচ্ছেন আমাদের যে মুর্শিদাবাদে হাজারদুয়ারি থেকে শুরু করে একেবারে নবাবী স্থাপত্য সেগুলো আমাদের তৈরি করা, অথচ আমাদের নামই কেটে কেটে বাদ দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে তথ্য বলছে এই মির্জাফরের যে বংশ, তারা কিন্তু এসেছিলেন আরব থেকে। তারা কোথা থেকে এসেছিলেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এবং তারা এসেছিলেন মূলত আরব থেকে। যে তথ্য পাওয়া যাচ্ছে যে তাদের যে বংশধররা, তারা দাবি করেন যে ইমাম হাসান এবং হুসাইনের উত্তর পুরুষ তারা, এবং সেক্ষেত্রে তারা বহু আগে ভারতে এসেছিলেন এবং তৎকালীন ভারতে এসেছিলেন। এবং সেক্ষেত্রে বহু জায়গা, মসনদ মুর্শিদাবাদ থেকে শুরু করে বহু জায়গায় কিন্তু সেই ইতিহাস পড়লে পাওয়া যাবে যে এরা কিন্তু অত্যন্ত পুরনো বংশ। এবং সেক্ষেত্রে এই মির্জাফরের বংশধরদের দেশজনের নামবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে। লালবাগ নব আদর্শ উচ্চ বিদ্যালয়, এই লালবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়, সেখানে 121 এবং 122 নম্বর পাঠ, সেই 121 এবং 122 নম্বর পাঠে কম বেশি 2000 জন মানুষ থাকেন। সেই 2000 জন মানুষের মধ্যে প্রায় 850 কি 900 লোকই এই নবাব পরিবারের বংশধর, এবং সেক্ষেত্রে 150 জনের নাম, তাদের 150 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ উঠে আসছে। এবং তার পাশাপাশি আমি যদি বলি, সেক্ষেত্রে তাদের পূর্বপুরুষ অর্থাৎ এই ভোটার তালিকায় যে তাদের যে নাগরিকত্ব কেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তিনি বলছেন, ফাহিম আলী মির্জা অভিযোগ করছেন যে সৈয়দ ওয়াসিফ আলী মির্জা ভারত স্বাধীনতা পাওয়ার পর পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার অফার দেওয়া হয়েছিল। যদিও এক্ষেত্রে আমি বলবো যে ইস্কান্দার আলী মির্জা পাকিস্তানের চতুর্থ এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন, যিনি প্রথম প্রেসিডেন্টও ছিলেন পাকিস্তানের, তিনি কিন্তু এই নবাবের বংশধর ছিলেন। সেক্ষেত্রে তাদের নাম বাদ দেওয়াটা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বলে ইতিমধ্যে খবর উঠে আসছে। এবং তার পাশাপাশি আমি এটাও বলতে চাইবো, এক্ষেত্রে বিশেষজ্ঞরা কিন্তু রীতিমতো উদ্বিগ্ন, বা রীতিমতো মুর্শিদাবাদের এই মুহূর্তে রাজধানী উদ্বিগ্ন হয়ে উঠেছে। এবং তার পাশাপাশি আমি যদি দেখি, সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা চেয়ারম্যানের সঙ্গে যে চেয়ারম্যান কি বলছেন সেটাও দেখছিলাম। তো সব মিলিয়ে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদের রাজনীতিতে এই যে নাম বাদ পড়া, সেটা কিন্তু একটা এফেক্ট পড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু নামটা কেন বাদ পড়লো, বিশেষজ্ঞরা কি বলছেন বা তথ্য কি বলছে? তথ্য বলছে, বা আমি যদি বলি তাহলে ছোট নবাবের যে পুত্র সৈয়দ মোহাম্মদ ফাহিম আলী মির্জা, তিনি বলছেন যে আমার বাবার যা নাম 2002 এর ভোটার তালিকায় ছিল, সেই নামটা ছিল মোহাম্মদ রেজা আলী মির্জা, তার আগে সৈয়দ শব্দটুকু ছিল না।
সেক্ষেত্রে এসআইআর এর নিয়ম মেনে এভিডেভিট দিয়ে আমরা দুজনেই নাম পরিবর্তন করি, আমিও নাম পরিবর্তন করি, আমার বাবাও নাম পরিবর্তন করে, নাম পরিবর্তন করে সেই ডকুমেন্ট জমা দিই। এমনকি এই হিয়ারিং এর সময় তার বাবা এই ছোট নবাব, যার কথা বলছিলাম, ছোট নবাব অর্থাৎ সৈয়দ মোহাম্মদ রেজা আলী মির্জা, তিনিও গিয়েছিলেন, অথচ তাদের নামও কেটে বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই গোটা ঘটনায় এই 150 জন পরিবার, 150 জনের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা দেখেছি এর আগেও এই কমিশনকে, বিজেপিকে তুলোধনা করতে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইশতেহার প্রকাশ থেকে শুরু করে বদলি নিয়ে কার্যত কমিশনকে তুলোধনা করেছেন এবং বারবার করে বলেছেন যে বেছে বেছে একটা সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হচ্ছে, এটা একটা রাজনীতির কৌশল। সেইটাই কি বারবার করে প্রমাণিত হচ্ছে? একদিক থেকে আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখব যে মুসলিম ভোট ব্যাংক যে তৃণমূলের, সেখানে কোনো দ্বিমত বিজেপিও রাখছে না। এমনকি বিজেপি বহু জায়গায় স্বীকারও করেছে, বিজেপির উচ্চ নেতৃত্বরা, মুসলিম ভোট ব্যাংক আমাদের নয়। সেক্ষেত্রে আমরা যদি দেখি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ মোট, আমি গতকালও বলছিলাম, মোট 7-8টি জেলা নিয়ে মোট প্রায় 50 লক্ষ অ্যাডজুডিকেটেড তালিকা ছিল। সেক্ষেত্রে একটা হিউজ পরিমাণে লোক বাদ গিয়েছে এবং সেক্ষেত্রে তাদের মধ্যে একটা বড় সংখ্যক কিন্তু মুসলিম, তাতেও দ্বিমত নেই কোনো। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে নাম যারা বাদ গিয়েছে, সেই নাম বাদ যাওয়াটা কতটা যুক্তিযুক্ত এবং সব ক্ষেত্রে এই যে নাম যাদের নাম বাদ দেওয়া হয়েছে সেটা কতটা ঠিক পদ্ধতিতে বাদ দেওয়া হয়েছে, সেই প্রশ্নই কিন্তু উঠছে। এবং অন্তত এই মির্জাফরের বংশধরদের বা ইতিহাস, ছোটবেলা থেকে যে ইতিহাস পড়ে বড় হয়েছি, সেই মির্জাফরের পরিবারের 150 জন সদস্যের নাম বাদ দিয়ে দেওয়া, সেখানে কার্যত মনে করা হচ্ছে যে একটা রাজনীতির টানাটানি বা রাজনৈতিক টানাপোড়েন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং সেক্ষেত্রে রাজনৈতিক টানাপোড়েন নাকি এসআইআর এর গাফিলতি, এসআইআর এর গলদ, সেইটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। সেই সমস্ত উত্তর কে দেবে, সেটাও কিন্তু এই মুহূর্তের আরো একটা বড় প্রশ্ন। সেই সমস্ত দিকে তাকিয়ে রয়েছে আমরা, তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটাল।